ॐ जवाकुसुमशङ्काशङ्काशिपे महादुतिं दहन्तारिं सर्वपापग्नं प्रहतस्मि दिवाकरं दिव्यसङ्कुतसारवंशकृदार्णवसम्भवं नमामि शशं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कौमारं शक्तिहस्तञ्चलोहिताङ्गं नमाम्यहं पिङ्गुपुलिकाशमं रूपेण प्रतिमं बोधं सुमं सर्वगुणेपेतं नमामि शशिनं सुतं देवतां च ऋषीणां च गुरुं कनकसन्निभं वन्दे भूतात्रिलोकेशं त्वां नमामि बृहस्पतिं हिमकुञ्ज विनालाभं दैत्यानां परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणम्यहं नीलाञ्जन च प्रकं रविस्तुतं महाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्ताशनैश्वरम् अर्धकायं महागुरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाया सितं रुद्रं त्वां राहुं प्रणमाम्यहं पलालधमशङ्काशं ताराग्रहविमर्दकं रुद्रं रुद्रात्मकं क्रूरं त्वां केतुप्रणमाम्यहम् इति आदित्यादिनवग्रहेभ्यो प्रणमाम्यहम्। দেখুন, বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা গবেষণা করেই চলেছেন প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করার জন্য, মহাকাশ গবেষণা করার জন্য, এমনকি মৃত্তিকা বিজ্ঞান বা ভূতল গবেষণা করার জন্য। সেই সঙ্গে আবার পৃথিবী এক অ্যাটম বোমায় ধ্বংস করে দেওয়া হবে তার জন্য। তাহলে যদি আমরা প্রাণদায়ী ঔষধের ক্ষেত্রে আসি, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করছেন, এই যেমন কোভিড-19 টিকা 6 মাসের মধ্যে বের করে ফেললেন। সর্বপ্রথম মনে হয় ব্রিটেন বের করেছিলেন, তারপরে আরো অন্যান্য দেশ বের করেছেন। তো এই যে টিকা বের করে ফেলেছেন, যে এই আক্রান্ত হয়েছেন তার থেকে বাঁচার জন্য, আমরা কিন্তু একটি জিনিস বের করে ফেলতে পারি, যে রোগ কবে শুরু হবে আর রোগ কবে মুক্তি হবে। এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। যদি আমরা বের করে ফেলতে পারি যে রোগে কবে আক্রান্ত করবে আর কবে মুক্ত করবে, তাহলে আমরা সেই রোগ, কথায় বলে যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো সারে। যেমন কোভিড-19 সময় একটি জিনিস মাথায় আসলো, কি দেখা যাচ্ছে এটা মানব দেহ থেকে মানব দেহে ছড়ায়। ছড়াতে পারে কিসের মাধ্যমে? থুতুর মাধ্যমে, লালার মাধ্যমে, বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে যার যার মতো মাস্ক পরে নাও। আপনার চোখ উঠেছে, চোখ উঠা বলে না চোখ লাল হওয়া, চোখে ময়লা হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলে, এটাকে চোখ উঠা বলে মনে হয়। এক এক এলাকায় এক এক নাম বলতেই পারে। তবে এই চোখ উঠলে কি করি আমরা? সাধারণত কালো গ্লাস পরি, যে আমার চোখের দিকে যে তাকাবে, ওই চোখের দিকে কিন্তু যে তাকাবে তারই চোখ তিলবিল করে উঠবে। আবার দেখা যাচ্ছে একইভাবে ওই রকম হবে, তারও হবে। তখন আমরা কালো গ্লাস পরি। কালো গ্লাস পরে, যে যাতে আমার থেকে সংক্রমণ ব্যাধিটা অন্যদিকে না যায়, এর জন্য আমরা রক্ষা করি। তাহলে আমরা যদি কালো গ্লাস দিয়ে চোখ রক্ষা করে, ধরেন অপরের সংক্রমণ ব্যাধি থেকে তাদের বাঁচাতে পারি, তাহলে আমাদের যে রোগ আসতেছে আর কবে মুক্ত হবে, সেই আসার আগে যদি আমরা ওই রোগ ব্যাধি বিষয়ে সতর্ক হই, তাহলে কি ওই রোগ ব্যাধিকে কমানো সম্ভব না? হুম। সম্ভব। কোভিড সম্ভব স্যার। বলেছেন, কোভিডের সময় বলেছেন যে ইমিউনিটি বাড়াতে হবে। যেমন ধরুন এই যে ডেঙ্গু, ডেঙ্গুর সময় কি বলছেন? ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাচ্ছে, রক্তে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ডেঙ্গুতে রোগী মারা যাচ্ছে। রক্তের প্লাটিলেটটা বাড়াতে হবে। কি করে বাড়াতে হবে? কোন কোন খাবারে রক্তে প্লাটিলেট বাড়ে, সেই খাবারগুলো আমরা আগে থেকে খাই। আবার আমরা কি করছি দেখেন, তাবড় তাবড় বিজ্ঞানীরা যেসব গবেষণা করে আবিষ্কার করছে, সেই সকল মেডিসিন দেখা যাচ্ছে আমরা নিয়মিত কিন্তু খাচ্ছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি, ওষুধ কিন্তু খাচ্ছি। আবার ডেঙ্গু জ্বরের ভেষজ চিকিৎসা পদ্ধতি, যেটা হাজার হাজার বছর আগের থেকে প্রচলিত আছে, যা এই মেডিকেল সায়েন্সেরও আগে, আয়ুর্বেদিক শাস্ত্র সবার আগে আসছে। সেখানে কি বলছে? যে তরল খাবার খাও, যাবতীয় ভিটামিন সি যুক্ত খাবার খাও,
বা বিশেষ করে একটু টক খাবার খাও, বা বিভিন্ন উপাদান যেগুলো বলা হচ্ছে সেগুলো খাও। সেগুলো খেলে ওই রোগের বা শরীরের প্লাটিলেটটা বাড়বে বা শক্তিটা সঞ্চয় হবে। ঠিক তদনুরূপ আমাদের কথায় যদি আসে যে আমরা কি করছি, রোগ ব্যাধি আসতে পারে, তার জন্য আমরা পূর্ব থেকে শরীরের প্লাটিলেট বাড়াচ্ছি। ভেবে দেখুন ভালো করে। তাহলে আমরা ধরুন এই ঘরটায় আমি অবস্থান করছি, টিটু বাবু ত্রিপুরায় অবস্থান করছেন, বাবুল দেবনাথ কুমিল্লায় অবস্থান করছেন, মানুষ রায় ঠাকুরগাঁয়ে অবস্থান করছেন, নীরজ কান্তি রায় হচ্ছে মৌলভীবাজার অবস্থান করছেন, যার যার ঘর আছে। এই ঘরের ধরেন ছাদটি পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন ভেঙে মাথায় পড়তে পারে। তাহলে মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারি, একটা বাঁশখুঁটি দিয়ে ঠ্যাক দিতে পারি, তাই না? একটু ঠ্যাক দিতে পারি না? পারি তো, একটু চেষ্টা করলে পারি না একটু ঠেকাতে? ভেঙে পড়া একটু ঠেকাতে পারি কিনা? পারা যাবে? জি স্যার। আর যদি টিনের চাল হয় তাহলে আরো সহজে যাবে, কিন্তু ঝড় আসলে আবার উল্টো নিয়ে যাবে। তা কোভিডের মতো মারাত্মক রোগে যদি আঘাত দেয়, তাহলে তখন আর কাজ করবে না, ওই ইমিউনিটিতে কাজ করবে না, একেবারে সব উড়াই নিয়ে যাবে। তথাপিও মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও কিন্তু চেষ্টা করে যে আমি আর বেঁচে একটা থাকো। ঘন্টা বাঁচি, আর একটা ঘন্টা। 1 ঘন্টা বেঁচে তুমি কি করবা? তুমি কি করবা 1 ঘন্টা বেঁচে? তুমি তো এখন আছোই, মৃত্যু তোমার 1 ঘন্টা পরে, তো আর 1 ঘন্টা বাঁচি, এই আশা তো মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। জি স্যার। জি স্যার। যদি তাই থেকে থাকে, ওই মৃত্যুর আগে ব্রেনটিতে হাইপার অ্যাক্টিভ তৈরি হয়। যদিও আপনার বলবেন যে আরে জ্যোতিষশাস্ত্রে ক্লাস হচ্ছে, তার ভিতরে স্যার কোন সব বিষয়ে আলোচনা করছে। ওই হাইপার অ্যাক্টিভটা মানে কি? কি হাইপার অ্যাক্টিভ মানে কি? জি স্যার। হুম? কি আপনারা মানসিক বলেন? হুম? বেশি মান উত্তেজিত আর কি, হাইপার অ্যাক্টিভ মানে বেশি অ্যাক্টিভ আর কি। ব্রেন বেশি অ্যাক্টিভ হয়ে হ্যাঁ। হ্যাঁ অ্যাক্টিভ হয়ে যায় চলার জন্য। চলার জন্য কোথায় যাওয়ার জন্য? এই পরপারে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আবার মায়ায় টানে এপারে থাকার জন্য। হ্যাঁ এই হাইপার অ্যাক্টিভ যেমন হয়, ওই গ্রহগণ যখন হাইপার অ্যাক্টিভ হয়, তখন কিন্তু এই ইহজগৎ ছেড়ে যেতে চায় না, তখন গ্রহগণ বকরি হয় যে একটু জিরিয়ে নি। যখন জিরিয়ে নেয়, ঠিক তখনই ওইটার সঙ্গে যোগসূত্র হচ্ছে তিথি। একটা তিথি দেখেছেন 24 ঘন্টা, একটা তিথি 26 ঘন্টা, একটা তিথি 22 ঘন্টা, 21 ঘন্টা 50 মিনিটের নিচে আর কোনো তিথি দেখেননি আপনারা। তাহলে এই যে তিথি মানে 21 ঘন্টা পর্যন্ত চলে আসছে, 21 ঘন্টা 50 মিনিট পর্যন্ত একটা তিথি চলে আসছে, এই তিথির হ্রাস বৃদ্ধি কেন ঘটছে? ওই কেন হাইপার, স্যার? হ্যাঁ ওই যে বললাম, কোন রাষ্ট্রে বন্যা হবে, আর কোন রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে, কোন রাষ্ট্রে যুদ্ধ হবে, কোন রাষ্ট্রে দেখা যাচ্ছে আমাদের কি বললাম আর একটা, ওই মহামারী হবে, হয়তো মানব মানব ব্যাধিতে মহামারী দেখা দেবে। এই যে অবস্থানটা দেখা দেবে, এটা ওই নদীর জল ফুলে ওঠার মতো বা তিথির পাওয়ারের উপর নির্ভর করে। তিথিটা কত পাওয়ারে আছে। উম, যদি তিথির পাওয়ারে জোয়ার ভাটা হয়ে থাকে, তিথির পাওয়ারে যদি মানব দেহ চালিত হয়ে থাকে, মানব মন চালিত হয়ে থাকে, তাহলে কিন্তু মানব দেহের 95 ভাগ হচ্ছে জল। ওই জল কখন পড়বে আর কখন কমবে? আপনারা কি কোনোদিন একটু স্বাস্থ্যবান, কোনোদিন একটু রুক্ষ হন না, একটু শুষ্ক হন না, কোনোদিন একটু জি ফোলেন না? স্যার। হম? হ্যাঁ দিনগুলো হ্যাঁ। কখনো একটু মিলিয়ে দেখেছেন? ওই সুভাষ রায়ের মতো মিলিয়ে দেখেছেন যে না এই স্যার। এই বছরটা কেন এরকম হলো, মানে আজকের দিনটা আমি কেন ফুললাম আর আজকের দিনটায় আমার কেন এরকম লাগছে? আজকের দিনটায় সবাই দেখে বলছে যে আপনাকে তো আজকে খুব ভালো লাগছে, আর আজকে হয়তো বলছে তোমার মুখটা খুব জি স্যার। শুকিয়ে গেছে।
এই না স্যার, জিনিসগুলো যে দিনগুলোতে হচ্ছে সেই দিনগুলোর তারিখগুলো নোট করাটাই হচ্ছে গবেষণা। যদি নোট করা হয় তাহলে কি হবে, যেমন ধরুন আজকে 22 তারিখ, আজকের ক্লাসে ভালো কি হবে, দুটি চন্দ্র মিলে রাহু, মাসটি বৃহস্পতি, সালটি কেতু, সব মিলে 5, বারটি শুক্র, বুধের সাথে শুক্র যুক্ত হয়ে হলো চন্দ্র, তাহলে একটা মরা চন্দ্র, ক্লাসে কিছুই হবে না। কিন্তু যাদের রাহু ভাগ্যদাতা গ্রহ, তারা এখান থেকে রস আস্বাদন করতে পারবেন। কই আগের দিন ক্লাসে তো 20 জন উপস্থিত ছিলেন, নক্ষত্রের নাম সুভাষবাবু বলে জিতে গেলেন, আর কেউ তো বললেন না কেন সময় যে এত নম্বর নক্ষত্র ধরুন। আমি তো নক্ষত্র কোনো সময় বলেছিলাম না। আমি বলছিলাম যে কোনো একটা নক্ষত্র যে কেউ বলুন। উনি বলে ফেললেন, দেখুন ওনার মেমোরিতে, উনি টিচার মানুষ, ওনার মেমোরিতে কাজ করেছে যে আমারটা এখান থেকে উদ্ধার করে নিই। তার মানে উনি গবেষক। ফাঁকে একটা কথা বলে নি, কোনো উত্তর চাওয়া যাবে না, যা বলবো এটা শুধু শুনে নিতে হবে, এর কোনো ব্যাখ্যা চাওয়া যাবে না। সেটা হচ্ছে, মানস রায়কে আমি একটু বলবো যে আপনার বাড়ির প্রবেশ দ্বারে, বিশেষ করে ঘরে ওঠার সময় ডান পাশে খালি জায়গা আছে, একটু আছে? স্যার আরেকটু স্যার বলেন স্যার, বুঝতে পারলাম না স্যার। আরে বাড়ি ঘরে ওঠার সময় একেবারে ঘরে যখন উঠবেন সে জায়গায় খালি জায়গা আছে ডান হাতে? হ্যাঁ জি স্যার, আসছে স্যার। আছে? ওই জায়গাটা একটু কাশফুল গাছ লাগিয়ে রাখবেন, একটা কাশফুল গাছ। আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ওই ঘরের থেকে যখন নামবেন, কারোর সাথে কথা বলার আগে বাম হাত দিয়ে ওই গাছের গোড়ায় প্রত্যেকদিন জল দেবেন, প্রত্যেকদিন। 3 মাস পরে আমার কাছে জিজ্ঞেস করবেন যে আমি কেন বলেছি আচ্ছা এই স্যার। কথা, কেন বলেছিলাম 3 মাস পরে জিজ্ঞেস করবেন। গাছটাকে বাঁচায় প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলার আগে বাম হাত দিয়ে আপনি ওই গাছটার গোড়ায় জল ঢালবেন, আর কিছু করতে হবে না। তারপরে কাশফুল পাবে, এর আগে না। জি স্যার। কাশফুল পাবে কথা। তো এই যে জিনিসগুলো ধরেন, আমরা বাড়ির ছাদ ওই ঠেক দিচ্ছি, আবার কি করছি যে দেখা যাচ্ছে ওই তারিখ অনুযায়ী, ধরুন আমাদের কাউকে ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, রোগ ব্যাধিতে আক্রমণ করছে, তো সেই তিথি অনুযায়ী বা গ্রহগণ বক্রী হচ্ছে, কখনো চলমান হচ্ছে, তাহলে এই তিথির সময়কাল মানে শুরুর কাল আর শেষ কাল যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু কোন রোগ ব্যাধিতে আক্রান্ত করবে, যেমন এই 12টা ঘর, এইটাই তো 30টা তিথি একবার প্রদক্ষিণ করবে, তাই না? নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। প্রতি মাসে, এটা হচ্ছে চান্দ্র মাস। চান্দ্র মাসে 12টা মানে, সরি, 30টা তিথি একবার প্রদক্ষিণ করবে চান্দ্র মাসে। আর সৌর মাসে 1 বছর, একটা 1 ঘর বছরে স্যার। 1 মাসে অতিক্রম করবে। এইটা তো, তাহলে চান্দ্র মাস হচ্ছে কত দিনে? 27.5 দিন স্যার, 27 দিন, 27.5 28 দিন দিন প্লাস, 27.5 ক্লাস। দিন প্লাস। তো এই যে 27.5 দিন প্লাস, তাহলে ওই 30টা তিথি অতিক্রম করতে 27.5 পয়েন্ট দেন, আরো 15 দেন, 27.5 গুণ 30, কত হয়? ও 30 দিলে হবে না মনে হয়, 30 দিলে হবে না, 12 দিতে হবে, গুণ 12, মানে 12 মাসে 1 বছর না? জি স্যার।
গুণ 12 দিতে হবে। 327.6। এই 327.6, 6 9 না কত, 6 10 দিনে হচ্ছে চান্দ্র বছর, কিন্তু 365 দিনে হচ্ছে 1 বছর। ওই যে দিনগুলো পিছাচ্ছে, এইবার পিছানোর সময় আপনি কোন গ্রহকে বা কোন তিথিকে আগে দেবেন, কোন তিথিকে লম্বা করবেন আর কোন তিথিকে ছোট করবেন, লম্বা ছোট করার আপনাদের কোনো হাত নেই। ওই লম্বা ছোট করাও কিন্তু ওই ত্রিপাদ চক্রের মতো ওইরকম একটা সিরিয়ালের সূত্র, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কঠিন বলে জ্যোতিষশাস্ত্রে কিছু নেই। সবচেয়ে কঠিন হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেইটা হচ্ছে আমি এখন শেখার চেষ্টা করতেছি। তাছাড়া আর জ্যোতিষশাস্ত্রে কঠিন বলে কিছু নেই। তো ওই তিথি যখন সিরিয়াল অনুযায়ী আমরা বের করব যে কোন তিথিটা লম্বা আর কোন তিথিটা একটু বা ছোট বা কোনটা মধ্যম, এটা যখন বের করব, সেই তিথিটা কোন রাশির উপর দিয়ে যাচ্ছে, সেই রাশিটা যদি তার মনের কারক হয় তাহলে মনোপীড়া, যদি শরীর কারক হয় শরীর পীড়া, যদি অর্থ কারক হয় অর্থপীড়া, যশ কারক হলে যশের ক্ষতি, যদি দেখা যাচ্ছে প্রাপ্তি কারক হয় তাহলে প্রাপ্তি থেকে বঞ্চিত, যদি ওই মানে দাতাকারী হয় তাহলে দেখা যাচ্ছে উজাড় হচ্ছে, শুধু দিয়েই যাবেন। এই বিষয়গুলো হচ্ছে একেবারে ওই তিথি অনুযায়ী পরপর ওই ত্রিপাদ চক্রের মতো সিরিয়াল দিয়ে লিখতে লিখতে যাওয়া লাগে। স্যার, এখানে তো মূল ফ্যাক্টরটা হচ্ছে চন্দ্র কতক্ষণ সেই তিথিতে থাকতেছে, ইয়েস। আর সেই তিথিটা আমাদের কোন ভাবের কোন কারকতা নির্ণয় করে সেটার উপর ফলাফল নির্দেশ করতেছে। নির্দেশ করতেছে, মানে ওই তিথির ওখানে কোন গ্রহ অবস্থান করছে, ওইটা ওই অধিপতি সে কোথায় অবস্থান করছে, আর ওই তিথিটা কোন নক্ষত্রকে টাচ করে যাচ্ছে, সেই অনুযায়ী আপনারা ওই যে কোন জায়গায় দেখেছেন না, যে সেই অনুযায়ী তিথির পরে নক্ষত্র, নক্ষত্রের পরে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে করণ, তাই তো? হ্যাঁ স্যার, জি বা স্যার। তিথি নক্ষত্র করণ যোগ, আগে যোগ তারপরে করণ। যোগকরণ। আচ্ছা হ্যাঁ, স্যার। তাহলে যোগের পরে করণ আসতেছে, তাহলে এই যে করণ আসার পরে ওই প্যারাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে যখন প্যারাটা শেষ হয়ে যাচ্ছে তাহলে ওই সেই করণ, যেমন করণের খবর কিন্তু ওই যেমন মরণের খবর চরণে বলে, ওই করণ দিয়ে কিন্তু তার মৃত্যু বলবে। মৃত্যু পর্যন্ত যদি করণ দিয়ে বলা যাওয়া যায়, মানে বলা যা সম্ভব হয়, তাহলে ওই করণ দিয়ে কি রোগে আক্রান্ত হবে আর কবে রোগ মুক্ত হবে বলা যাবে না। জি স্যার। ধরেন এই ঘরটা এখানে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, আমার এই দরজার সামনে, দরজাটা মাত্র 2 ফুট, 2 ফুটের সামনে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, আমার ঘর থেকে বের হতে হবে, তাহলে কি করতে হবে? আমি উঁচু হয়ে বেরোবো, অথবা উপর থেকে কিছু ঝুলে ধরে আমি আগুনের উপর দিয়ে চলে যাব, অথবা আগুন নেভবে তারপরে যাব। আমার এই 3টি ঘর হচ্ছে আগুন, ধরেন এই মিথুন কর্কট সিংহ, এই 3টি ঘরের উপর দিয়ে যখন তিথি পদার্পণ করবে, সে যদি ব্যাধিকারক গ্রহের উপর দিয়ে পদার্পণ করে তাহলে সেই ব্যাধিতে আক্রমণ করবে, ওই ঘরটা ছাড়িয়ে গেলে সে রোগমুক্ত হবে। স্যার কি বলছেন, মিথুন কর্কট আর কি স্যার? কথার কথা বললাম, ধরেন এই 3টি ঘরের উপর দিয়ে তিথি অতিক্রম করছে, বুঝতে পেরেছে? এই 3টি ঘরের উপর দিয়ে তিথি অতিক্রম করার সময় সে রোগ মানে রোগ শুরু হলো মিথুন রাশি থেকে, সিংহ রাশিতে এসে সে রোগ মুক্ত হবে। কন্যা রাশিতে যখন তিথি পদার্পণ করবে তখন সে সুস্থ। তাহলে রোগের এক একটা রোগের একটা মেয়াদ কাল তৈরি হয়েছে কোথা থেকে খুঁজে দেখেছেন কোনোদিন? কেউ ভেবে দেখেছেন? সমীরণ বাবু বলতে পারেন হয়তো, কানাডায় প্রচুর গবেষণা হয়, প্রচুর গবেষকের ভিতর বসবাস করেন। এক একটা রোগের মেয়াদ এতদিন কেন বলা হয়? যেমন কোভিডে কোয়ারেন্টাইনে নাকি কোয়া- কিভাবে থাকতেন?
কোয়ারেন্টাইন 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 15 দিন, কোয়ারেন্টাইন 14 থাকতে দিন, হবে কতদিন? 14 14 দিন। দিন স্যার। 14 দিন। তাহলে কি কোভিড-19 সংক্রমণ ছড়ানোর সক্ষমতা 14 দিন। ধরেন ম্যালেরিয়া হলে কতদিন, বা টাইফয়েড হলে কতদিন, প্যারাটাইফয়েড হলে কতদিন, এইরকম এক একটা দিন নির্ধারণ করা আছে না? হ্যাঁ? জি স্যার, জি স্যার। সাধারণ জ্বরে 3 দিন না হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এটা আছে না? চিকিৎসা বিজ্ঞানে আছে আছে না? স্যার, আছে স্যার। নাকি 3 দিনের বেশি যদি জ্বর হয় তখন অ্যান্টিবায়োটিক খাও, আর যদি না হয় তাহলে খেও না, আছে তো? হ্যাঁ স্যার। জি স্যার। কখনো কি আমরা খুঁজে দেখেছি যে কেন কোয়ারেন্টাইন 14 দিন, বা ধরুন কেন হচ্ছে এই সংক্রমণ ব্যাধি অমুক দিন, বা কেন 3 দিনের মধ্যে জ্বর হলে সাধারণ সিজনাল রোগ জ্বর, বা বসন্ত হলে 7 দিন, 7 দিন কেন বসন্ত হলে, তারপরে আর সে সংক্রমণ ছড়াতে পারবে না? এই দিনগুলো কিভাবে রচিত হয়েছে এটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? পাবো আমরা এর খুঁজে দেখে কোনো বই পুস্তক পাবো? কি মনে হয় আপনাদের? পাবো না? হ্যাঁ? আর আগে আগে তো বৈদ্যরাই বলিয়া দিত এতদিন পর্যন্ত থাকো এইভাবে, তারপর সেরে যাবে। হ্যাঁ, তাহলে এই এই কথাগুলো বলতো কি করে? এই এতদিন তো একটু সাবধানে থাকো তারপরে সেরে যাবে, কিভাবে বলতো? ওইটাই তো স্যার। আগে তো আসলে বৈদ্যরা যারা কবিরাজ, হুম। ওরা কিন্তু বিষয় নিশ্চয়ই জানতো। হ্যাঁ, ঠিক আছে, জানতো। তাহলে তারা বলতো কিসের বলে, সেই শিক্ষাটা গ্রহণ করেছে কোথা থেকে, এটা হচ্ছে আমার প্রশ্ন। জি স্যার। স্যার চন্দ্রের হ্রাস বৃদ্ধির উপরে স্যার। তাহলে ওনরা কি হম। জ্যোতিষ ছিল কোত্থেকে? না ছিল না তো। তাহলে কি হবে তাহলে? হুম? যে গ্রন্থ পড়ে ওনরা এটা শিখেছেন, সেই গ্রন্থটির মধ্যে জ্যোতিষের টাচ আছে কিনা সেটাকে আগে খুঁজে বের করতে হবে। ওই যে কয়দিন নির্ধারণ করেছে, এইবার একটি বসন্ত রোগ ধরেন আপনাদের বাড়ির পাশে কারো হলো, বা আপনারই হলো, যেদিন হয়েছে সেদিন থেকে আপনার মুক্তির দিন পর্যন্ত তিথি কিভাবে আছে, আপনার গ্রহগণ কিভাবে আছে, আর ওই রোগ মুক্তির সময় গ্রহগণ আসলে মুক্ত করে দিয়েছে কিনা, এটা যদি আপনারা গবেষণা করে বের করতে পারেন, এমনকি ওখান থেকেই বের করা সম্ভব যে আপনার এই রোগটি ছোঁয়াছে, যেহেতু বসন্ত রোগ মানে হইলেই গ্রাম ধরে ছড়াবে বা এলাকা ধরে ছড়াবে মহামারী আকারে। তো যখন হাম যক্ষা হুপিং কাশি দূর হলে তো আমরা বাঁচি, তাই তো? এরকম একটা স্লোগান ছিল না 90-এর দশকে? জি স্যার। হ্যাঁ, ছিল। জি তো স্যার। যদি 90-এর দশকে হাম যক্ষা হুপিং কাশি এই 3টি রোগ দূর হলে আমরা বেঁচে যাব, তাহলে এই 3টি রোগ যদি একজনের মধ্যে ছড়ায়, তাহলে সেই লোককে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, সেই লোকের কাছাকাছি যাওয়া যাবে না, গেলে আর একজনের হবে। কথা হচ্ছে যে ডাক্তার ওই লোকের ট্রিটমেন্ট দেবে, সেই ডাক্তার কি ওনার কাছে যাবে না? অবশ্যই যাবে। নাকি যাবে না? তাহলে ডাক্তার কোন সাহসে যাচ্ছে না? ডাক্তার সেবামূলক প্রতিজ্ঞা করে আসছেন। যেমন টিটু বাবু সরকারি চাকরি করেন, উনি সরকারের কাছে দায়বদ্ধ। যেদিন উনি কর্মে যোগদান করেছেন ওনাকে শপথনামা পড়িয়েছেন যে 365 দিনের 24 ঘন্টা 1 মিনিটও তোমার কর্মের জন্য ছুটি নেই, কিন্তু জনস্বার্থে রবিবার শনিবার অর্ধ দিবস আর রবিবার পূর্ণ দিবস ছুটি। কিন্তু সরকার যে সময় ডাক দেবে সেই সময়ই তোমাকে কর্মে যোগদান করতে হবে, অর্থাৎ 365 দিনে 1 মিনিটও ছুটি নেই, 1 মিনিটের জন্য নেই। এটা তো ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনারা কখনো দেখেছেন যে অহরহ দেখেছেন না শুক্রবারে ছুটির দিন পরীক্ষা হয়, প্রায় পরীক্ষা হয় শুক্রবারে ছুটির দিন হয়? হয় স্যার। তাহলে শুক্রবারে ছুটির দিন পরীক্ষা যারা নেয় তারা সরকারি চাকরিজীবী না?
হ্যাঁ নাকি? স্যার, হ্যাঁ স্যার। জি বাংলাদেশ স্যার। বিএসআর রুল অনুযায়ী আছে স্যার, যে কোনো সরকারি কর্মচারী 24 ঘন্টা সরকারের চাকর, কিন্তু হ্যাঁ, সে 24 ঘন্টার জন্য মানে আমার কর্মচারী, 24 ঘন্টার জন্য আমার কর্মচারী, মানে 365 দিনের যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড হবে সব সময়ের জন্যই আমার কর্মচারী। কিন্তু জনস্বার্থ এবং আপনার স্বার্থে আপনার ছুটি প্রাপ্তি আছে, এটাই তো, এটাই সংবিধান না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি তাই হয়, তাহলে ডাক্তারকে কি ওই শপথনামা করেছে যে রুগী সোয়াইসে হোক আর রুগী কাছে গেলে তুই মরে যাস, কিন্তু তোর ট্রিটমেন্ট করে যেতে হবে? এইরকম গীতা, ভাগবত, বা ধরেন ওই চণ্ডী, বা ধরুন কোরআন, পবিত্র কোরআন, বা ধরুন আপনার বাইবেল, এগুলো টাচ করিয়ে কি শপথ করিয়েছে? তার জন্য সে ছুটে যাবে? আর এখনকার যুগের বাঙালি ওই খেলার শপথ করলেও মানবে? কি মনে হয়, বলেন, মানবে? না স্যার, প্রয়োজনে গল্প চাকরি না, ছেড়ে দেবে। গল্প না, এটা অনুধাবন করেন, কি বলছি অনুধাবন করুন, এটা গল্প না। ওই ডাক্তারের ইমিউনিটি বা ওই ডাক্তারের গ্রহের অবস্থান নিঃসন্দেহে ভালো না হলে উনি সেবক হয় নাই, উনি ঠিক মানে ডক্টর হয়নি, আর আমি রুগী হইনি, বুঝলেন? দুনিয়ায় সবাই দাঁত ছিটকায়, শালার এই 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 বোর্ড নিয়ে আমি কত পাপে আছি, এই পঞ্জিকা নিয়ে কত পাপে আছি। আমার ব্রাহ্মণরা পঞ্জিকা ছয় না, আমার পঞ্জিকা ছুঁয়ে দেখে না। এমনকি পঞ্জিকা আন্দোলন করেছে যে পালের ছবি এখানে রয়েছে, পঞ্জিকাটা কিনে আমরা প্রণাম করি। তা ওরে প্রণাম করব, এটা কি সম্ভব? ছবিটা যদি ফেলে দিত তাহলেও পঞ্জিকাটা কিনতাম, কিন্তু ছবিটা সে ফেলে না। এই রকম ফোন যে কত আসছে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি তখন একটি কথা বলেছি, বেনি মাধব শীলের পঞ্জিকা আর প্রথম হচ্ছে পূর্ণচন্দ্র শীলের পঞ্জিকা, এই দুইজনই শীল ছিলেন। পূর্ণচন্দ্র শীল আর বেনি মাধব শীল অক্ষয় লাইব্রেরির মতো লাইব্রেরি প্রকাশ করেন, কই ওখানে তো শীলের ছবিটা ওখান থেকে ফেলাতে বলেনি। তোমরা প্রণাম করছো পঞ্জিকাকে, তুমি কেন আমাকে প্রণাম করতে যাবা? হ্যাঁ, আমার এটা তো লোগো, এটাই কেন প্রণাম করতে যাবা? কথা তাই না? হ্যাঁ স্যার। বাংলাদেশ তথা ভারতবর্ষ বা যত জায়গায় যত জ্যোতিষ আছেন, পাল জ্যোতিষ শিক্ষা দেবে, আর শালা ওর কি জ্ঞান আছে? ও কোথা থেকে লেখাপড়া শিখেছে? ও একাডেমিতে যাই সে বক বক করবে, ওর কি যোগ্যতা আছে? যার জন্য একাডেমি থেকে দেওয়া হলো তাড়ায়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে, যাক আসলাম সেখান থেকে বেরোয়। এইবার বললাম এক কোচিং সেন্টার, সেখান থেকে ও ঘাড় ধাক্কা দেওয়া শুরু হয়েছে, যে দূর, ও আবার কি শিক্ষা দেবে। যদি তাই না হতো, তাহলে 32 জন শিক্ষার্থী ভর্তি হয়ে 16 জন থাকতেন না, 32 জনই থাকতেন। অর্থাৎ এই জিনিসটা আমাকে কিন্তু অনুধাবন করায়। আর যখন অনুধাবন করি, ওই তখনই কিন্তু ওই সকল গবেষণার দিকে রত হই। আমি বছরে মাত্র 2 দিন বই পড়ি, 2 দিন চেম্বার করি, আর বছরে মাত্র 2 দিন নেশা করি, বা 2 দিন মাত্র ক্লাস নেই। আর 365 দিনের 363 দিনই হচ্ছে আমার বিশ্রাম। তার জন্যই 3 ঘন্টা ধরে, এই শুক্রবারে সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা সময় দিতেও আমার কোনো বিষয় নেই, মাত্র 2 দিন। কোনোদিন জানতে চেয়েছেন স্যার সেই দুটো দিন কি? বা কারো কি জানতে ইচ্ছা জাগছে যে সেই দুটো দিন কি? কোন কোন জি দিন স্যার, আপনি বই পড়েন আর কোন দিন পড়েন না? বলেন স্যার। বা কোন দিন হ্যাঁ আমি স্যার, লিখি সবার আর ইচ্ছে স্যার, কোন দিন সবার লিখি? ইচ্ছে। হ্যাঁ, স্যার সবার ইচ্ছে, জানতে বলেন ইচ্ছে। স্যার। আমি বছরে স্যার মাত্র 2 দিন কলম ধরি, এর বলছে স্যার বাইরে কেন স্যার। 2 দিন, কলম কেন ধরি। হ্যাঁ, কেন 2 দিন, কেন বেশি নয়? হ্যাঁ, বেশি নয়, আমার তার প্রয়োজন নেই। আমি তো পালের ছেলে, আমার আর এত বড় ভট্টাচার্য ব্যানার্জি আচার্য হওয়ার দরকার আছে নাকি? আমি ছোটবেলায় একদিন মাকে বললাম যে মা, আমি ইন্ডিয়ায় চলে যাচ্ছি, যে আমি ওখানে যে ভট্টাচার্য ব্যানার্জি একটা টাইটেল দেব, দিয়ে আমি ব্রাহ্মণ সেজে 10 বছর পরে দেশে আসবো।
মা আমাকে বিদায় জানালেন না, বললো তুই চলে গেলে তো এই কয়টা না খেয়ে মরবে, তা তুই এদের খাতি দিবি কি, তুই ব্রাহ্মণ সাজতে যাচ্ছিস, তাহলে খাওয়ার ব্যবস্থা করে যা, যদি করে যেতে পারিস তাহলে তুই যা, না হলে যেতে পারবি না। তখন থেকে চিন্তা করলাম যে বছরে আমি ওই 2 দিন পড়বো, 2 দিন কলম ধরবো, বা 2 দিন ঘুরবো, 2 দিন নেশা করবো, বা 2 দিন ধরুন হাঁটবো চলবো, বা যা কিছু করবো বছরে মাত্র 2 দিন করবো। সেই দুটো দিন তারিখ আপনারা একটু ত্রিপাক চক্র দিয়ে বের করে দেন, কোন কোন তারিখে আমি কোন দিনে কলম ধরি আর কোন দিনে ধরি না, কোন দিনে বই পড়ি আর কোন দিনে পড়ি না, কেন পড়ি না, বের করে দেন। 2 মিনিটের বিরতি নিই, বের করেন, আপনারা একটু হিসাব করে বের করেন, আর সবার জানার আগ্রহ কিনা সেটাও বের করেন। জন্ম তারিখ সময় দিয়ে গেলাম। একদিনও তো আমি পারতাম কৌশিকী অমাবস্যা, আর ওরা না হয় 2 দিন, মাত্র 2 দিন বের করবেন বছরে, 365 দিনে 2 দিন। এই যে জন্ম তারিখ দিচ্ছি, 12 নভেম্বর 1975, 23টা 45। বাগেরহাটটা পাবেন না, খুলনা দেন আপনার। দাদা কি বের করতে হবে? আমি 2 দিন বই পড়ি বছরে, আর 2 দিন হচ্ছে কলম ধরি বছরের মধ্যে, মানে কলম দিয়ে লিখি, বছরে মাত্র 2 দিন। সেই 2 দিনে লেখে পঞ্জিকা লেখি, বই লেখি, পত্রিকায় রেগুলার রাশি লেখি, এটা বছরে মাত্র 2 দিন লেখি। পড়িও 2 দিন, পেশা করি 2 দিন, নেশা করি 2 দিন, খাই 2 দিন, ঘুমাই 2 দিন। সেই 2 দিন কোন 2 দিন? একটু দা, এই কথাটার ভিতরই একটা ইয়ে আছে, এই কথাটার ভিতরই একটা কিছু আছে, স্যারের কথার ভিতর এই দিলা জন্ম তারিখ হ্যাঁ, ই করা যাবে না, এই ভিতরে একটা ঘটনা আছে, হ্যাঁ। এটার হয়তো সে ভিতরে একটা গুমর আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সে তিনশো গুমর পঁয়ষট্টি দিনে কলম দিনে কলম ধরে রাত্রে বই পড়ে, হ্যাঁ। এই 2 দিন ধরে দিতেছে নাকি, এই ধরনের কিছু একটা আছে স্যারের ভিতরে, মানে তার বাদ যায় না একদিনও। সুভাষ দা, আদব দাদা, হ্যাঁ আলাদা দাদা। ভালো আছেন দাদা? এই দাদা ভালো আছে, ভালো আছেন? জি ভালো। বলছে স্যারে যে বলছি না, ওর ভিতরে একটা গুরু রহস্য রয়ে গেছে। আমার মনে জি হয় জি, যে স্যারে একটা একদিনও কলম ধরা গুরুত্বপূর্ণ বাদ যায় না, আলোচনা, একদিনও বই কারণ পড়া বাদ ত্রিভাগ যায় না। চক্র দিয়ে আপনার হ্যাঁ এইটা বার করাটা, দেখেন একটু চেষ্টা করে পারা যায় কিনা, তোর সাথেও আমরা শিখলাম। আর দাদা ওইসব কিছু না, স্যারের কথার ভিতরে একটা গুরু রহস্য আছে, জ্ঞানী রহস্য মানুষ। এটাই যে আমাদেরকে হ্যাঁ মানে কতটুকু শিক্ষার মানে আগ্রহী আছে, বা কতটুকু জানি আমরা, বা কতটুকু বোঝার ক্ষমতা আছে, এটা স্যারের ছাড়া কিন্তু আমাদেরকে স্যারের জ্ঞানের মাপ মাপ পরিধি করতেছে তেমন না। কিছু না। আরে হার পেয়ে গেল আমরা শালিক মাত্র।
কে বের করেছেন বলেন? কোন 2 দিন আমি খাই, কোন 2 দিন বছরে ঘুমাই, কোন 2 দিন আমি লিখি, কোন 2 দিন পড়ি। যেমন একটু মিউট করুন। ফাউন্ডার্স কোথা থেকে একটু মিউট করুন। দিদি মিউট করুন দিদি। ফজলুল হক সাহেব, না দিদির ওখান থেকে আসছে না। তো যেমন আমি, আমার এই নিচে একটা ওষুধের দোকান আছে একেবারে নিচে, ওখানে যে আমি ওই রিবোট্রিল 2 এটা কিনি। তা কিনতে গেলে বলে কয় পাতা দেবো, তাহলে দেন মাসে যেহেতু 30 দিন 30 পাতা একসঙ্গে খেয়ে নিই, তাহলে 30 দিনে আর খাওয়া লাগবে না। তা উনি আরো বলে যে তাহলে আপনি যেহেতু বছরে 2 দিন ওষুধ খান, তাহলে হচ্ছে 6 মাসে কয় পাতা হয়, 6 মাসে 318, 180 পিস, 180 পিস দিয়ে দিই। তাহলে ঠিক আছে দেন 180 পিস একবারে নিয়ে যে একটু ডেট টেট দেখে দেন, একবারে খেয়ে নি 300, ওই 6 মাসের মধ্যে আর যাতে আমার ওষুধ খাওয়া না লাগে, একদিনে খেয়ে নিলাম, এইবার যা প্রতিদিন খাওয়ার ঝামেলা চলে গেল। সেই দিনটাকে বের করতে হবে। বের করেছেন কেউ? না স্যার, পারিনি। পারেননি। আবার দেখেন, আপনারা তো আবার বেশি বললে গল্প বলবেন যে ক্লাসে গল্প হচ্ছে বেশি। যেমন আমি মানস রায় আছে নাকি এখানে? নেই। মানস রায়কে কেন একটা জিনিস বললাম আর কাউকে কেন বললাম না? আমি বলবো এই 4টে ক্লাসের মধ্যে কাউকে কিছু কিছু বলবো, একটু করে দেখবেন আর কি। তো আজকে আরেকজনকে বলবো না। তো এই যে 2 দিন খাই, অথচ এই যে ওষুধের পাতা যখন মনে পড়েছে ধরেন এখনই একটা খেয়ে নেবো, এই আপনাদের সামনেই, তাহলে এই একদিন কিন্তু চলে গেল, আর 365 দিনে আর খাওয়া যাবে না। শেষ। 365 দিনে আর একদিন খাওয়া যাবে। তাহলে উত্তরটা দিয়ে দিই, আপনাদের মনে দূর দূর করতেছে হ্যাঁ যে স্যার। বছরে 2 দিন ধরে কিভাবে 2 দিন লিখে কলম ধরে পঞ্জিকা লেখে, প্রতিদিন পত্রিকার রাশিফল তাহলে কি অন্য কেউ লিখে দেয়, রাশিফল ম্যাগাজিন অন্য কেউ লিখে দেয়, বইগুলো অন্য কেউ লিখে দেয়, সব ও অপরেই করে। আবার ক্লাস শুরুর আগে শুনেছেন যে সুজনকে বলে দিলাম, আপনারা আমার মিউট করা হয়েছিল না, বলে দিলাম যে তুমি সবগুলো বের করো, তারপরে হচ্ছে শ্রাবণ মাসের বিবাহের দিনগুলো বের করো, এই যে অলরেডি কি কাজ করবে বলে দিলাম ওদের। তাহলে সব মনে হয় লোক দিয়ে, এটা আপনারা ভেবেছেন। কিন্তু আমি যে 2টো দিন কাজ করি, সেই 2টো দিন হচ্ছে যেদিন বৃষ্টি হয় সেদিন করি, আর যেদিন হয় না সেই দিন করি। তার মানে সব দিনই করেন? তাহলে কয়দিন করি বছরে? সব দিনই করেন স্যার। স্যার সকল 365 দিন। দিনই করেন স্যার। সেই 365 দিন থেকে আপনাদের 52টা ক্লাসে আমি কিন্তু 3 ঘন্টার 1 মিনিট সময় কম দিইনি। যদিও ক্লাস শুরু হতে আপনাদের কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 45 মিনিট লেট হয়ে গেছে, আমি তারপরেও এক্সট্রা সময় দেওয়ার চেষ্টা করেছি সেদিন। হিসাব করে দেখুন তো 365 দিনে কয় ঘন্টা সময় দিছি এই 52টা ক্লাসে। এখানে যারা শিক্ষক আছেন তারা ছাত্রদের জন্য ক্লাসে কয় মিনিট সময় দেন সর্বোচ্চ? 40 মিনিট, 45 মিনিট। একটা ক্লাসে সর্বোচ্চ 50 মিনিট। 45 মিনিট থাকে প্রথম দিকে, হ্যাঁ, তারপরে তারপর পরে 40 মিনিট আসে, তারপর 35 মিনিট, 30 মিনিট লাস্ট। আর আমার যেসব স্কুলগুলোতে 5টা করে ক্লাস হয় সেখানে 45 মিনিট, প্রথমটা 1 ঘন্টা হয়। হ্যাঁ, তাহলে আমি 3 ঘন্টা ধরে এই আপনাদের সামনে বক বক করে যদি আপনাদের জ্যোতিষশাস্ত্রের কিছু দিতে না পারি, তো এই ব্যানার রেখে আমি করবো কি? এই জন্য এই ব্যানারের পিছনেও এখন আক্রমণ আসতেছে যে ওই পালের ফোলা কি আবার জ্যোতিষ শিখাবে, ওর কাছ থেকে শিখে আর পরিচয় দেবো কি করে আমরা যে আমরা শিখেছি অমুক জায়গার থেকে? এই পরিচয় যখন দিতে পারবেন না, তখনই তো আপনাদের আর ক্লায়েন্ট হবে না। যেমন সিকে শীল বাবু দেখেন ভারতের একটা সম্মেলনে যোগদান করেছেন, উনি ওখানে বিশেষ অতিথি হয়েছেন। ফেসবুকে আপনারা দেখুন, বড় এই রকম মানে মুখ ভরা দাড়িওয়ালা, অনেক বয়স্ক, প্রায় 70-80 বছর, মানে প্রবীণ এক জ্যোতিষের আশীর্বাদ নিয়ে এবং তার কাছ থেকে ক্রেস্ট অ্যাওয়ার্ড বা মেডেল টেডেল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। দেখছিলাম।
তারাই হচ্ছে প্রকৃত গুরু। তো আমরা কি শিখাবো বলেন? আমি কি শিখাতে পারি এখানে? তো আমি যদি এই বছরে 2টো দিন সময় দিয়ে যদি এই জায়গায় মানে যতটুকু নিতে পারি, তো আপনারা বছরে সেই 2টো দিন একটু সময় দেন, একটু 2টো দিন 2 ঘন্টা করে সময় দেন, দেখে নেন ওই রোগ কিভাবে সৃষ্টি হচ্ছে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কেন হচ্ছে। প্রয়োজনের গ্রন্থ আপনারা কোথাও দুনিয়া খুঁজে পাচ্ছেন না, আরে আমার কাছে আসে, এসে জেরক্স করে নিন, ফটোকপি করে নিন, নিয়ে যান, নিয়ে যেয়ে তারপরে আপনারা যত খুশি পড়ে আরো মানে জ্ঞান আহরণ করেন, এগুলো বের করেন, দেখেন অন্য শাস্ত্রের মধ্যে কিভাবে লুকায়িত রয়েছে। আপনারা কেউ কি পড়েছেন, যেমন ভাগবত পড়েছেন? 12 খণ্ড ভাগবত পড়েছেন? ভাগবত, হ্যাঁ, নিহার জোরদার পড়েছে 12 খণ্ড। আর হচ্ছে বাইবেল পড়েছেন পুরোপুরি কেউ? স্যার এই পড়ছি পুরোপুরি। পুরোপুরি পড়েছেন বাইবেল? না স্যার পুরোপুরি পড়িনি। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মে পুরোহিত, এই খ্রিস্টান ধর্মেও কিন্তু ওই যারা গির্জার সাধক তাদেরও কিন্তু পুরোহিত বলে। তো এই যে পুরোহিতই তো হয় সাধারণত সেই ব্যানার্জি, মুখার্জি, ভট্টাচার্য, আচার্য, ইনরাই তো, নাকি? তানরা হন না? তাহলে তানরা যে হন, এই দুটি গ্রন্থে কোন জায়গাটিতে তাদের স্যার এই পুরোহিত সম্পর্কে আমার একটা কথা আছে। পরের হিতে যে স্যার ভাগবত আছে যে পুরোহিত অর্থ হচ্ছে পরের হিতে যে কর্ম করে সেই পুরোহিত। সে যদি সে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু স্যার এখানে পুরোহিত আমি যদি পরের জন্য উপকারের জন্য যদি কিছু না করি, তাহলে শুধু ব্রাহ্মণ পৈতে ধারণ করে আমার লাভ হলো। দেখেন সুন্দর কথা। তাহলে পরের হিতে আসতে পারলাম না, তাহলে আর এই জ্যোতিষের মানে টিচার হতে আসলাম কি করে? এই হওয়ার মানে অধিকার কোথা থেকে এলো? স্যার আরেকটা বিষয় আছে স্যার, হ্যাঁ, যেমন বিষ্ণু পুরাণে স্পষ্ট উল্লেখ আছে স্যার, যে বিষ্ণু পুরাণে যে কথাগুলো বলা হয়েছে সে সম্পূর্ণ দ্বিজকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ওইখানে শুদ্ধ জাতির জন্য কথা সামান্য, কিন্তু সেই দ্বিজ কারা, তাদের কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের চোখে এখন সেই দ্বিজ নাই। এখন আর টাইটেল অনুযায়ী যারা বা দ্বিজ আছেন, তারা, আমার কাছে একটা বই আছে স্যার বাংলায়, আমাদের পদবী রহস্য, পদবীগুলো কোথা থেকে আসছে। তো এগুলো সবসময় স্যার সাংঘর্ষিক, এগুলা যে যেভাবে দাবি করে। এখানে অনেক প্রশ্ন আছে স্যার, এগুলা প্রশ্ন তুললে অনেক কিছু। হ্যাঁ, তর্ক বিতর্ক থাকবেই, আমরা ওইদিকে না যাই, আমরা আসছি শিক্ষা গ্রহণ করতে। তাহলে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে গেলে আমাদের নজর রাখতে হচ্ছে, সর্বপ্রথম আমরা আলোচনা করছিলাম যে রোগ ব্যাধি কেন এত দিন হলো। এইবার যদি আয়ুর্বেদ শাস্ত্র, প্রাচীন শাস্ত্র, এই প্রাচীন জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে যে চন্দ্রের হ্রাস বৃদ্ধির কারণ, মানে পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, এই পক্ষের কারণে মানুষের রোগ ব্যাধি হচ্ছে বা রোগে আক্রান্ত হচ্ছে আর রোগ থেকে মুক্ত করছে। তা সেই অনুযায়ী রোগের টাইম বা রোগের দিবস নির্ধারণ করা হচ্ছে। এই কয়দিন পরে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, অ্যান্টিবায়োটিক 7 দিন খেলে আর খাওয়ার প্রয়োজন নেই, মানে ওই রোগের জীবাণুটা 7 দিনে মেরে ফেলবে। কিন্তু কেন বলছে না যে ওই 7টা ওষুধ একবারে খাও, একবারে রোগটা মরে যাক, জীবাণুটা মরে যাক? তা তো কোনো ডাক্তার তো লিখছেন না। লিখছেন? স্যার বাংলাদেশে না অনেক অ্যান্টিবায়োটিক দেয়, এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক তো সাধারণত দেয় না। না, অনেক দেশেই দেয় না, বা হ্যাঁ বিভিন্ন দেশে দেয়, আবার আমি প্রয়োজন হলে প্রায় 10 তাহলে বছর দেয় না। দেয় নাই। আমরা বিতর্কে যাব না, আমরা বিতর্কে যাব না, কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে যত গবেষণা হচ্ছে দুনিয়ায়, আমাদের এই মরা শাস্ত্র নিয়ে কোনো গবেষণা নেই। কিন্তু আমি চেয়েছিলাম যে এই একটা বছর সংকল্প করে যদি মাত্র 5 জন গবেষক তৈরি করতে পারতাম, তাহলে ওই 5 জনই কিন্তু পরবর্তীতে 5 × 5 = 25 জন তৈরি করত, আর তৈরি করলে তখন এই শাস্ত্র বেশি উঠত।
এটাই ছিল আমার সংকল্প। তা না হলে বছরের ওই 2 দিন সময় নিয়ে ধরেন আমার দ্বারা এই করা সম্ভব না। আর আমি অস্থির মানুষ, আমি স্থির তো না, চরম অস্থির, আমাকে দিয়ে এটা সম্ভব না, কিন্তু জেদে পড়ে সম্ভব করতে হবে। ওই দিনগুলোকে আমরা যখন ধীরে ধীরে বের করব, তখন কিন্তু ওই যে সুভাষ রায়ের বাবার মৃত্যুদিন, ওইটাকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারবে। আবার প্রথম প্রশ্ন করেছিলেন যে মুখ দেখে বা ওই সামুদ্রিক শাস্ত্র নিয়ে একটি ক্লাস নিই। সামুদ্রিক শাস্ত্রটাও ঠিক তদনুরূপ। একেবারে ছকটা বানিয়ে দিলে, ধরেন আপনারা মানুষ কেমন, বিশ্বে 650 কোটি মানুষ, 650 কোটি মানুষের সঙ্গে একজনের সঙ্গে আর একজনের মিল নেই, কিন্তু রাশি মাত্র 12টা, নক্ষত্র 27টা, আর তিথি 15টা। তো এর মধ্যেই কিন্তু পড়বে। তাহলে 650 কোটিকে অন্তত 27 দিয়ে ভাগ করলে যে কয়টা পড়বে সেই কয়টাই হতে পারে, বা নক্ষত্রের 4টি করে 5, সেই 27, 108 দিয়ে ভাগ করলে যে কয়জন পড়ে সব একরকম হবে, কিন্তু তা তো হয়নি। তাহলে কি একবার ঘুরে দেখার মানসিকতা জাগবে না আমাদের, যে সামুদ্রিক শাস্ত্রটা আসলে কি, ওখান থেকে কিভাবে বের করা যায়, সে খুঁজে দেখার মানসিকতা আমাদের ভিতর আসবে না? আসা উচিত না? হ্যাঁ, যখনই আসবে আমাদের ভিতর, তখন না ওইটার শিক্ষা লাভ হবে, নচেত হবে না। ভগবান তো আপনাকে লেখে নাই, আপনাদের ভিতর দিয়ে প্রশ্ন আনতেছে না। আপনার তো প্রশ্ন করতে নিষেধ করেছে মানুষ রায়কে, কেন এটা বললাম। আপনাদের এটার কোনো উত্তর আপনারা নিতে পারবেন না, আমি বলেছি কোনো উত্তর হবে না, কিন্তু বলতে তো পারতেন যে শুধু মানুষ রায় কেন পেল, আমাদের কি কোনো, আমাদের জন্য কিছু ছিল না বা থাকা উচিত ছিল না? এটা বলার আগে তো আপনি তাদের বলে দিয়েছেন প্রশ্ন যে কোনো কিন্তু, প্রশ্ন করতে পারবা না, উত্তর হাজারো দিতে। প্রশ্ন কিন্তু না, এটা কেন সেটা বলতে নিষেধ করেছি। আগে কথার ভাষাটা বুঝতে হবে, কথার ভাষাটা আগে বুঝতে হবে। আমি বলছি কেন করতে বলেছি বা কেন গাছটি রোপণ করতে বলেছি, এটির কোনো উত্তর জানতে চাওয়া যাবে 3 মাস পরে আমাকে জানাতে হবে। সেই 3 মাস পরে কেন উত্তরটা যদি উনি পেয়ে যায়, তাহলে তো আর আমাকে আর জানানোর প্রয়োজন নেই। আপনার তোতলা মানুষ দেখেছেন না? তোতলা কথা বলতে পারে, বোবা না কিন্তু, তোতলা দেখেছেন না? হ্যাঁ স্যার, তো ঠিক আছে। যে কোনো একটা তোতলা মানুষকে ধরেন, আমার কাছে তো নেই, তবে এইটা দিয়ে দেখাই। কাঁচের বল আছে না, কাঁচের বল, ছোট কাঁচের বল, ওই কাঁচের মার্বেল। বলটা যদি, কাঁচের মার্বেল, কাঁচের, পাথরের হ্যাঁ হলে হ্যাঁ, হবে না, আচ্ছা। কাঁচের মার্বেল মানে গ্লাসের মার্বেল। হুম। ওই গ্লাসের মার্বেলটা যদি ধরেন নিহাত জোদ্দার যদি মন্ত্রপুত করে দেয়, মানে পড়ে দেয়, আর ওইটা যদি 1 ঘন্টা করে গালে রাখে 3, 21, 63 দিন, তাহলে ওই লোকের তোতলামি সেরে যাবে। নিহাত জোদ্দার একটা মন্ত্র জানে, খুব ভালো মন্ত্র। ওই মন্ত্র দ্বারা যদি কাছের বলটা পড়ে দেওয়া হয়, তাহলে তোতলা মানুষের তোতলামি ভালো হয়ে যাবে। ওনার কাছ থেকে কি মন্ত্রটা শিখবেন না আপনারা? জি স্যার, অবশ্যই শেখার আগ্রহ থাকবে না আপনাদের? অবশ্যই আছে স্যার, অবশ্যই এখন স্যার। না জানলাম। হ্যাঁ, তাহলে সেই মন্ত্রটা শেখার আগ্রহ কই আপনাদের? আপনাদের আশেপাশে কেউ তোতলা মানুষ নেই? আছে স্যার, অনেক আছে। আমরা স্যার জানি না, নিয়ার দাদা জানে। অনেক আছে, অনেক আছে। অনেক আছে, খুঁজে অনেক পাবেন, অনেক। একজন খুঁজে জি পাবেন। স্যার। হ্যাঁ স্যার স্যার, আমার আমার বাড়িতে ছেলে, আছে স্যার। আছে ছেলের স্যার, কথা আছে। বাদে আমার আমার ছেলে বাড়িতে আছে তো। আমি করে। আপনার বাড়িতে? স্যার আমার ছেলের কথা আমার বাদ। মামাতো ভাইয়ের, ছেলের বয়স কত? মামাতো ভাইয়ের ওয়াইফ। এই 5 বছরের কাছাকাছি, 5 বছর? জানুয়ারি 22 হলে 5 বছরের। হবে না, হবে না, ও গিলে ফেলবে। ও গিলে ফেলাইবে। স্যারে মন্ত্র বললিতেছে, স্যারে কিন্তু মন্ত্র বললিতেছে, নিহাত হ্যাঁ হ্যাঁ, জোদ্দার স্যারে কিন্তু মন্ত্র মন্ত্র বললিতেছে। নিহাত জোদ্দার মন্ত্র বলে মন্ত্র দেবে। স্যার আমি পেয়ে গেছি আপনার কথাই। হ্যাঁ, মন্ত্র তো বলে দিয়েছে। তবেই না ওই ওই লোক কথা স্পষ্ট হবে মাত্র 63 দিনের মধ্যে। তাহলে এইবার যার যার বাড়ির পাশে তোতলা মানুষ আছে, মার্বেল কিনে, কাঁচের মার্বেল কিনে নিহাত জোদ্দারের বাড়ি নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে দিয়ে পড়ায় নেবেন। যেমন ওই নবগ্রহ স্তোত্র পাঠ করলাম, ওই রকম মন্ত্র দিয়ে
এতে গন্ধক পথে, ওতে গন্ধক পথে, বা ওই ধরেন না, ওই ধরেন কি মন্ত্র দেবো একটা, আমার ছেলে একটা মন্ত্র দিয়ে ঝাড়ায়, কি জানো? ও, আদন ঝাড়া বাদন ঝাড়া ঝেড়ে দিলাম নিদেন ঝাড়া, ইদিক উদিক চাষনে ভাজা পোড়া খাসনে, আমি যে কবিরাজ তাকে ওরে কোষনে 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 যা ছু। এই হচ্ছে আমার ছেলে ঝাড়ে। তো এইরকম ধরেন ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকের আপনারা মূল্য দিচ্ছেন না, হেসে দিলেন যে আদন ঝাড়া পাদন ঝাড়া ঝেড়ে দিলাম নিদেন ঝাড়া, ইদিক উদিক চাষনে ভাজা পোড়া খাসনে, আমি যে কবিরাজ তাকে ওরে কোষনে ছু। এই এই হচ্ছে ওর মন্ত্র। তাহলে মন্ত্র, মন্ত্র কি আর যন্ত্র কি আর তন্ত্র কি, তিনটে জিনিস কি? কেন নিহাত জোদ্দার পড়ে দিলে কাজ হবে? উনি পুরোহিতের ছেলে বিধায়, আর আমরা পালের ছেলে, আমরা পড়ে দিলে কাজ হবে না? টিটু বাবু, আপনার পাশে বাড়িতে যে তোতলা যে কথা বলে, তার বয়স কত? 50 হবে স্যার। কত হবে? 50 বছর, 50 50 বছর বছর। হবে। খুব সুন্দর। আপনি রবিবারের দিন, রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে একটা মার্বেল কিনে নিয়ে আসবেন, ওই কাঁচের মার্বেল। একটা কিনেন না, দুটো তিনটে কিনেন, কারণ একটা হারায় যেতে পারে, একটা খেয়ে ফেলতে পারে, আবার দেখা যাচ্ছে খুঁজে না পাওয়া যেতে পারে। এনে ওই রবিবারে দ্বিতীয় প্রহর থেকে সে নিয়মিত দিনে 1 ঘন্টা করে গালে রাখবে, গালে রাখবে রাখবে এবং চুষবে। স্যার এটা যদি কোনো ক্রমে গলার ভিতরে ঢুকে যায় মার্বেলটা? তার সমস্যা কি হয়েছে? আবার মলের সাথে বেরিয়ে যাবে। মার্বেল তো ছোট, এই আঙ্গুলের মাথার মতো। কাঁচের মার্বেল মানে কি এত বড় নাকি? স্যার শুধু রবিবার দিতে হবে স্যার, এর অন্য কি কোনো কারণ আছে? আরে ওই যে এখন তো নিহাত জোদ্দার তো পড়ে দিচ্ছে না, না দেওয়ার কারণে ওনাকে বললাম রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে কিনতে। এখন উনি কি ত্রিপুরার থেকে আসবে নাকি নিহাত জোদ্দারের কাছে পড়াতে? বলেন, আসবে? বলে দিল তো আমরা শিখে লাইতাম। উনি ওই যেমন ওই কানাডা থেকে আমাদের সমীরণ বাবু কি এখন ফ্লাইটের যে ভাড়া 2,40,000 টাকা ভাড়া, কানাডা টু ঢাকা 2,40,000 4,80,000 টাকা। কানাডার থেকে এসে উনি নিশ্চয়ই ঢাকার থেকে আবার যশোর আসবে ফ্লাইটে, এখানে ভাড়া অবশ্য 6,000 টাকা, 6,6 12,000 টাকা। যশোর নেমে আপনার ওখানে নিশ্চয়ই প্রাইভেট গাড়ি নিয়ে যাবে, তার ভাড়া 10,20,000 টাকা। আর ওনার যে 4 দিন যাওয়া আসা দিয়ে 4 দিন, আর আপনার বাড়ি পৌঁছানো দিয়ে আপনি একটু যত্ন করবেন, এ দিয়ে 6 দিন, 6 দিনের বেতনের টাকা আর 6 লাখ। আর এদিকে খরচ 6 লাখ। আপনার বাড়ি মিষ্টি নিয়ে যাবে, তার খরচ, মিষ্টি চকলেট টকলেট কানাডিয়ান নিয়ে আসবে, তার জন্য যাবে আর 50,000। তাহলে এই 12 লাখ টাকা খরচ করে আপনার কাছে মার্বেল পড়াতে আসতে পারতেছে না, তাহলে কি করবে? উনি ওই রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে কিনবে, কারণ রবিবারে ছুটির দিন, প্রথম প্রহরে ঠান্ডার সময়, এখন ওনার বেলকনিতে মাছ রাখলে মাছই আইস হয়ে যাচ্ছে। তাহলে উনি এই 12 লাখ টাকা 15 লাখ টাকা খরচ না করে রবিবারে প্রথম প্রহর মানে 6টা থেকে 9টা, ওই সময় তো আরো ঠান্ডা বেশি, 9টা থেকে 12টা, তখন তো সূর্য উঠে যাচ্ছে, রোদ্দুর হয়ে যাচ্ছে, অফিস টাইম শুরু হয়ে যাচ্ছে, তখন যে মার্বেলটা কিনে আনবে। প্রথম প্রহর মানে কি সূর্য উদয় থেকে কতক্ষণ? 3 ঘন্টা। দিবা 4 প্রহর আর রাত্রি 4টি প্রহর। দিবাকে 4 ভাগ করতে হবে, তার 1 ভাগ হচ্ছে প্রথম প্রহর প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ দ্বিতীয় প্রহর, তৃতীয় ভাগ তৃতীয় প্রহর, আর চতুর্থ ভাগ চতুর্থ প্রহর। রাত্রিখণ্ডকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার প্রথম অংশ প্রথম প্রহর, রাত্র দ্বিতীয় অংশ দ্বিতীয় প্রহর, তৃতীয় অংশ তৃতীয় প্রহর, আর চতুর্থ অংশ চতুর্থ প্রহর। স্যার আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, স্যার আগে এই এই বিষয়টা ব্যাপক প্রচলন ছিল যে আহ ব্রাহ্মণ ব্রাহ্মণ যারা চক্রবর্তী, যারা শিক্ষিত বেশি ভালো জানে, ব্রাহ্মণ যদি আগে স্যার লেখাপড়া নাও জানতো, তার শরণাপন্ন হতো সবাই। কিন্তু এখন স্যার যে বেশি ভালো জানে, সে যদি ঋষির ছেলে হয় বা মুসিদ ছেলে হয়, তার দ্বারা তার কাছে সবাই জানতে চায়। এখন স্যার ওই বিষয়টা খুব কমে গেছে। ও, কমে গেছে। আচ্ছা, কমতে থাকুক, তাহলে যদি কমে তাহলে ব্যানারটা টিকতে পারে, আর যদি বাড়ে তাহলে টিকবে না। ঠিক আছে? আচ্ছা, স্যার এই মার্বেলটা স্যার
প্রতিদিন 1 ঘন্টা চুইতে হবে, 1 ঘন্টা 1 ঘন্টা বেশি রাখলে কোনো ক্ষতি নেই, বেশি রাখতে পারলে মিনিমাম কোনো ক্ষতি নেই, ন্যূনতম 1 ঘন্টা। 63 দিন। হ্যাঁ 63 দিন, 63 days। হ্যাঁ 63 দিন রাখবেন। আচ্ছা, স্যার আমরা দেখলাম আর জালের আর গুল্লি মন্ত্র আছে কি না, স্যার? জালের মন্ত্র পাথর। মন্ত্র মন্ত্র তো স্যার তো প্রথমেই বললে তো সেই মন্ত্র মন্ত্রটা হচ্ছে রবিবারে দ্বিতীয় প্রহরে কিনতে যখন যাবেন, তখন এই রবিবারেই কিনতে যাবেন, আমি এইখানে বসে মন্ত্র পড়বো, আর নিয়াজ জোদ্দারকে মানে কলের আচ্ছা মিলে মন্ত্র পড়বো। আচ্ছা স্যার, ঠিক আছে, এটাই মন্ত্র। হ্যাঁ বুঝতে ওটাই পারছি স্যার। মন্ত্র। এটা তো লজিক্যালি বললেন স্যার, এটা তো। মন্ত্র কি মানে মানুষের বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রগুলো কিভাবে রচিত হয় জানেন? মন্ত্রের ইতিহাস কি? কামাখ্যায় যদি আপনারা যান, মানে কামরূপ, আপনার বাড়ি থেকে কামাখ্যা তো কাছেই, কামরূপে যান, কামরূপে যে আপনি কি ওই মঠটা, যে বট গাছটা চতুর্পাশে যে বেদি করা, এখন কেমন অবস্থান জানি না, আমি বলছি 90-এর 92-91-এর কথা, যে বেদিটা করা ঘুরানো, কামরূপ মাতার যে বেদিটা করা, ওই বেদির চতুর্পাশে দেখবেন তাল পাতা ফেলানো থাকে, প্রচুর তাল পাতা, ওই তাল পাতায় মন্ত্র লেখা থাকে। এইবার বসমাতা যেদিন ঋতুবতী হন, ওই দিন ওই তাল পাতায় রক্তের ছিটা পড়ে, রাত্রে সাধকরা বসে থাকে, সাধনা করে, যার যার ইষ্ট মন্ত্র গুরু মন্ত্র নেয়, বা কেউ দেখা যাচ্ছে অন্যরা যে মন্ত্র দিয়ে দেয় সেই সব মন্ত্র পাঠ করতে থাকে বসে বসে। ওই যে পাতায় রক্তের ছিটা পড়ে সেই পাতাটির মন্ত্র কার্যকর হয়। মন্ত্রটা লেখে কারা? লেখে কিন্তু ওই জায়গায়, যেমন আপনি ইয়ে করবেন, ইমিগ্রেশন পার হবেন, আপনি লেখাপড়া জানেন না, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, আপনি কাউকে দিয়ে ফিল আপ করায় নিচ্ছেন না, নিচ্ছেন? হ্যাঁ স্যার। ঠিক তদনুরূপ মন্ত্র একটা ছড়া, মানে ছন্দ আকারে লিখছে যাতে মুখস্থ রাখতে সহজ হয়, ওই লিখে রাখছে। এইবার মন্ত্রের বই প্রচুর পাওয়া যাবে, ছড়া আকারে লেখা, কিন্তু কোন মন্ত্রটা কাজ করবে বেশি? যদি ওই মন্ত্রভূত মন্ত্র হয় তাহলে কাজ করবে, আর হচ্ছে দ্রব্যগত মন্ত্র হলেও কাজ করবে। এই কাছের বল হচ্ছে দ্রব্যগত মন্ত্র, বুঝলেন? আর মন্ত্রগত মন্ত্র যেটা, ওই বইয়ের ভিতর হয়তো মাত্র 10টা আছে মন্ত্রভূত মন্ত্র। যেমন প্রথমে প্রণাম করি দেবহরি কালে, যাহার স্মরণে বিষ ঘার মুখে চলে, তদন্তে প্রণাম করি মাগো গঙ্গা ভাগীরথী, অষ্টনাগে প্রণাম করি ভূমি দিয়ে গড়ি, 64 নাগের বিষ মা চরণে প্রণামী, পদ্মার স্মরণে বিষ ঘার মুখী আনি। এগুলো হচ্ছে মন্ত্র। বন্দিনু মনসা দেবী, চরণ ধরিয়া সেবী, নিজ গুণে কর কল্যাণ কর রস, মার মনে এত দোষ, মা হয়ে হয়েও না নির্দয়, যারে খায় কাল সাপে কি করে তার উজার বাপে, সাক্ষী আছে বেহুলা লক্ষিন্দর, সাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর, তার উপরে শুয়ে নিদ্রা যায় বেহুলা লক্ষিন্দর, থু করে ফেলে দিলাম মহাদেবের পায়, পদ্মার স্মরণে বিষ ঘার মুখে আয়। এগুলো হচ্ছে মন্ত্র, মানে মন্ত্র মুখস্থ রাখার জন্য সুন্দরভাবে এত দেবদেবীকে প্রণাম বা আহ্বান জানিয়ে বলা হচ্ছে, কালসাপে যাকে খায় উজার বাপেরও কিছু করার নেই। তাই বাবা মহাদেব বা নাগদেবী বা অমুক তমুক, তোমরা যদি মানে একটু কৃপা করো তাহলে এই রুগীটা বেঁচে যেতে পারে, তার জন্য বিষটা ঘাড় মুখে আসবে। আগের কালে মানুষ যখন এই চিকিৎসা বিজ্ঞানের আগে সাপে কামড়ালে মানুষ কি করতো? মানুষ উজার বাড়ি গেলে উজার ঠাস করে চড় মারতো। চড় মারলে কি হতো? চড় মারলো কেন? আমি আসছি, আমার রুগী সাপে কামড়াইছে, তার জন্য তোমার কাছে আসছি, তুমি চড় মারছো। চড়টা হচ্ছে চাপড়, চাপড় একটা মন্ত্র। মন্ত্রটা চড়টা মেরে উনি ধুতি, আগের কালে মানুষ তো সব ধুতি পরতো, ধুতি উঁচু করে অমনি ওর কোচাটা টেনে ধরে, মানে কোচা, ধুতির কোচা তো সবাই চিনতে পেরেছেন মনে হয়, কোনা কনা মানে কন্যা, কন্যারটা এনে বলতো, করুণ বসনের মূড়ো ফল ফল করে, পাক দিয়ে দিলাম কাঁচার ভিতরে, কাঁচা মানে ওই সেই কাঁচা, মানে পিছনে যে কাঁচা গুজবে, কোচা মানে ধুতির কাঁচা তো বলছি, মানে কি বললাম ধুর, ভুলে গেলাম। ও, করুণ বসনের মূড়ো মানে পরার বসনের মূড়ো ফল ফল করে, পাক দিয়ে দিলাম বীজ কাঁচার ভিতরে, পাক দিয়ে দিলাম বজ্রগিরি।
32 নালের বিষ পশমে আয় ফিরে, ইন্দ্র আদি জয়, অমুকের অঙ্গের মানে নিহার যোদ্ধারের কালকুটি বিষ আমার কাঁসার মূলই রয়। মানে ওই কাঁসার ভিতর ওই কালকুটি বিষ ওখানেই থেকে যাবে, আমি যতক্ষণ না যাব ততক্ষণ বিষ আর ওখান থেকে উঠবে না। তাহলে সেই সাধক, এটা হচ্ছে তন্ত্র, প্রকৃত সাধক না হলে তার কথায় এই মন্ত্র বা মন্ত্রপুত মন্ত্র না হলে বিষ কি কাঁসার মূলে থাকবে না থাকবে না? আর সেই সাধক হতে যদি আচার্য ভট্টাচার্য ব্যানার্জি লাগে, তাহলে দুনিয়ার বুকে যত সাধক, যত মুনি ঋষি, তারা কি সবাই আচার্য ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জি ছিলেন?